স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। ও কোলে থাকবে না, ছেড়ে দাও। আলোর উজ্জ্বল চোখ নিমিলিত হয়ে আসে। জোরপূর্বক হাসি ফুটিয়ে আস্তে করে মাথা নেড়ে হ্যাঁ বোঝায় ও। বুঝো নেমে যায়। তুললো আর দাঁড়ালো না, চলে গেল ওখান থেকে। আলো তাচ্ছিল্য হাসলো। নিজের অসম্ভব আশার উপর ওর নিজেরই করুণা হয়। নিজেকে সামলে ধীর পায়ে পা বাড়ালো ডিপার্টমেন্টের দিকে। সেখানে কোট শুট পরিহিত ছেলেরা আর শাড়ি পরা মেয়েরা ছবি তুলতে ব্যস্ত। মেয়েরা প্রায় সবাই শাড়ি পরে এসেছে, তাথই ব্যতীত। তার পরনে গাঢ় খয়েরি গোলাকার শর্ট কুর্তা ধুতি। সবাই যেখানে রিলস ভিডিও বানাতে ব্যস্ত, একপাশে একা দাঁড়িয়ে ফোন স্ক্রল করছে সে। সবার মাঝে বুঝো তাথইকে যেন আগে দেখতে পায়। ছুটে গিয়ে তাথইয়ের পায়ের নিচে ঘুরঘুর করতে থাকেও। পায়ে শিরশির অনুভূত হতেই তাথই চোখ বন্ধ করে নিল। দম নিয়ে নিজেকে সামলালো। চোখ মেলে তুল্যকে বলল, তুই কি চাস আমি ওর একটা ক্ষতি করে দিই? ডোন্ট ইউ ডেয়ার তাথই, বুঝোর দায়িত্ব এখন আমি নিয়েছি, সো মাইন্ড ইট। তাছাড়া ও বেঁধে রাখা জিনিসও না যে আমি তাকে বেঁধে রাখবো। এটুকু বলে তুল্য বাকি সবের সাথে ছবি তুলতে চলে যায়। ভাইয়ের বেখেয়ালিপনায় বরাবরের মতো রাগ হয় তাথইয়ের। চোখ মুখ শক্ত করে বুঝোকে কোলে তুলে নিয়ে হাঁটা লাগায়ও। তুল্য সে দৃশ্য দেখেও না দেখার ভান করে রইল। ও জানে তাথই আর যাই হোক বুঝোকে আঘাত করবে না। তাথই বুঝোকে নিয়ে ক্যাম্পাস থেকে বেরিয়ে এসে সোজা চায়ের টঙে ঢুকলো। সেখানে সবাই যার যার মতো চা আড্ডায় মত্ত। আশপাশ তাকিয়ে একটা বেঞ্চের উপর কাচের কাপ ভর্তি ট্রে চোখে পড়ে তাথইয়ের। কপাল শিথিল হয় ওর। কোলে থাকা বুঝোকে ঠিক পাশটায় নামিয়ে দেয় ও। তারপর ইচ্ছে করে ট্রেটা নিচে ফেলে দিল। ঝমঝমিয়ে আওয়াজ করে 8টা কাঁচের গ্লাস নিচে পড়ে যায়। দোকান সহ আশেপাশের পুরো জায়গার ছেলে মেয়েরা চমকে তাকায় সেদিকে। দোকানি আহাজারি করে বলে উঠল, আয় হায় রে, আমার সবগুলা কাপ বাইঙ্গা দিলে কুত্তাটা, হায় হায় রে। তাথই বুঝোর দিকে তাকিয়ে বিশ্বজয়ের হাসি দিল একটা। তারপর বুকে হাত গুজে দাঁড়ালো। বুঝো ওর দিকে চেয়ে চুপচাপ বসে, একদম ভদ্র শান্ত বাচ্চার মতো। তবে ওর ভদ্রতায় যেন তাথই সন্তুষ্ট হলো না। হাসি কমিয়ে রাগ নিয়ে বুঝোর দিকে আঙুল তাক করলো। উঁচু স্বরে দোকানিকে বলল, ওর নাম বুঝু, আপনার কাপ ওই ভেঙেছে। দোকানদার ইচ্ছা মতো বকতে লাগলো বুঝোকে। শুরুতে মজা পেলে একটু পর আর ব্যাপারটা ভালো লাগছিল না তাথইয়ের। দোকানিকে থামাতেও বলল, আচ্ছা হয়েছে, যেহেতু ওকে কিছু বলে লাভ নেই, আপনার কথা যা শোনানোর তা ওর মালিককে শোনাবেন। ওর মালিক ভাইবা দিতে গিয়েছে, ও এলেই ওকে কথা শোনাবেন। ওকে? মালিকরে তো কথা শুনাইমু পরে, আগে তো এই ডারে। দোকানদার এবার বুঝোর দিকে এগোতে চায়। তাথই তৎক্ষণাৎ ব্যাগ থেকে 1000 টাকার একটা নোট বাড়িয়ে দিল তার দিকে। দোকানি থেমে গেল। তাথই বলল, এটা আপনার কাপের টাকা, ওকে কিছু বলবেন না। যা বলার ওকে নিতে আসলে ওর মালিককে বলবেন, বুঝেছেন? দোকানি টাকা হাতে নিল। জোরে জোরে ঘাড় ঝাঁকিয়ে বোঝালো তাই হবে। তাথই তীক্ষ্ণ দৃষ্টিতে বেঞ্চে বসা বুঝোর দিকে তাকালো। বাঁ হাত হাঁটুতে রেখে কিছুটা ঝুঁকে দাঁড়ালো। বুঝোর দিকে ডান হাতের আঙুল তাক করে বলল, স্টে অ্যাওয়ে ফ্রম মি, আন্ডারস্ট্যান্ড? এবার তো শুধু কাপ কেসে ফাঁসিয়েছি, পরের বারে এর চেয়ে ভয়ানক কেসে ফাঁসিয়ে দেবো বলে রাখলাম। বুঝো জবাব দিল না। ও ভাবেই চুপটি করে বসে রইল। ওর এমন সভ্যতায় তাথই যেন আরও রাগ হলো। হনহনিয়ে চলে গেল ও ওখান থেকে। পুরো ঘটনাটা চায়ের দোকানের কোণার চেয়ারটায় বসে দেখে হেসে দিল তাজদের। কারো মাঝে কতটা ছেলে মানুষই থাকলে এভাবে পোষ্য কুকুরকে অবধি ফাঁসিয়ে দেয়, অথচ এই মেয়েই তার রাগে দুনিয়া ভস্ম করতে জানে। এগিয়ে এসে বুঝোর সামনে দাঁড়ালো তাজদের। প্যান্টের পকেটে 2 হাত গুজে দাঁড়িয়ে তাথইয়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে বলল, ভালোবাসা প্রকাশ করতে চায় না, এর কাছ থেকে ভালোবেসে শোনার চেয়ে ভালোবাসে অনুভব করাটা বেশি ইন্টারেস্টিং হবে, রাইট? বুঝো? বলা শেষে বুঝোর দিকে তাকিয়ে একটা হাসি দিল তাজদের। বুঝো কি বুঝলো? লেজ নেড়ে আওয়াজ করে উৎফুল্লতা প্রকাশ করতে লাগলো অনবরত। শার্লি? ভাইবা শেষে করিডোরে দাঁড়িয়েছিল তাথই। সামনের জনের মুখে অস্ফুট স্বরে শার্লির নাম উচ্চারণ শুনে তার চাউনি অনুসরণ করে পেছনে ফিরল। তাতে যা দেখল
এক মুহূর্তের জন্য বাস্তবতাকেও ওর দিবা স্বপ্ন বলে মনে হলো যেন। সাদা পাড়ের মিষ্টি রঙা শাড়ি পরিহিত শার্লিকে চিনতে বাড়তি দুদণ্ড সময় নিল তাথই। যে মেয়েটা ঢোলা ঢালা লম্বা শার্ট আর জিন্স পরে ক্যাম্পাসে আসে, তার পরনে সাদা ব্লাউজে কাঁধে ভাজে ভাজে আটকে দেয়া শাড়ির আঁচল, ঘাড়ের কিছুটা নিচ অবধি কেটে রাখা চুলগুলো ছাড়া, বা হাতে কাঠের চুড়ি, সব মিলিয়ে অপরূপ দেখাচ্ছিল শার্লিকে। শার্লি ভেতরের অস্বস্তিকে জোরালো হাসিতে আটকে দিয়ে করিডোর দিয়ে এগোলো। তাথইয়ের চেহারায় বড়সড় হাসির রেশ ফুটে উঠল। শার্লি ওর কাছাকাছি আসলে ওর আরও একবার ওকে আপাদমস্তক দেখে নিল। খুশির সাথে বলল, কি মিষ্টি দেখাচ্ছে তোকে। শার্লি হেসে নিচের দিকে তাকালো। কেন যেন কখনো ওর ইচ্ছে করেনি আর 5টা মেয়েদের মতো সাজতে, বরং ছোট থেকেই মেয়েদের সাজ সামগ্রী দেখলেই ওর বিরক্ত লাগতো, আর ছেলেদের মতো সোজা সাপটা চলাফেরা কথাবার্তা ভালো লাগতো। অথচ আজ এই শাড়ি গায়ে জড়ানোর পর থেকেই অদ্ভুত এক আনন্দ হচ্ছে শার্লির। শরীরের চারপাশে থাকা পিনগুলোর জন্য এতটুকু অস্বস্তি হচ্ছে না, বরং এই শাড়ি সাজের জন্য ওকে যখন কেউ ভালো দেখাচ্ছে বলছে, ওর ভালোই লাগছে। শার্লি বলল, শাড়ি ক্যারি করা এত কঠিন না। তাথই হেসে ওর হাতে হাত রাখলো। শার্লি আবারও বলল, জানিস তাথই, আমার ভাইবা ভালো গেছে আজ। আমি জানতাম তুই ভালো করবি। এবারে ভাইবা নিয়ে বেশ সিরিয়াস ছিলি তুই। বাই দ্য ওয়ে, তুই শাড়ি পরবি একবারও বলিসনি তো। আমি নিজেও শিওর ছিলাম না, ইভেন আমার তো পরার পরপরই খুলে ফেলার প্ল্যান ছিল, কিন্তু পরার পর দেখলাম ইটস ওকে, ক্যারি করতে পারছি, তাই আর খুলিনি। তখন আর তোকে বলিনি, একেবারে সামনাসামনি দেখাবো বলে। ভালো করেছিস। ভাইভায় কনফিডেন্ট হওয়া অনেক জরুরি, আর কনফিডেন্ট হতে গেলে গেট আপটাও অনেক ম্যাটার করে। এটা বল, শাড়ি পরার আইডিয়াটা পেলি কোথায় তুই? এটা তোকে পরিয়ে দিয়েছে কে? ভাইবা কেমন দিলে শার্লি? তাসদিদের আওয়াজ শুনে পাশে তাকায় তাথই। ঠোঁটে একটা হাসি ঝুলিয়ে শার্টের হাতা ভাঁজ দিতে দিতে ওদের পাশ কাটাচ্ছিল তাসদিদ। তবে দাঁড়ালো নাও। শার্লি সালাম দিয়ে বলল, বেশ ভালো গেছে তাসদিদ ভাই, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। আপনি গুড। ওকে, তোমরা কথা বলো, আমি আসছি। 3rd ফ্লোরে আমার ক্লাস আছে, বাই। তাসদিদ সময় নিল না, চলে গেল। ও চোখের আড়াল হলে তাথই শার্লির দিকে ফিরল, বলল, এনাকে থ্যাঙ্কস দিচ্ছিলে কেন? তুই জিজ্ঞেস করেছিলিস না শাড়ি পরার আইডিয়াটা কার? আইডিয়াটা তাসদিদ ভাইয়ের ছিল। অ্যাকচুয়ালি আমার ভাইবা ভালো হওয়ার সব ক্রেডিট তোর আর তাসদিদ ভাইয়ের। তুই তো টপিকগুলো দিয়েছিলি। আর ভাইবা ম্যানার শেখার জন্য গতদিন প্রভাপুর কাছে ক্যাম্পাসে এসেছিলাম আমি, কিন্তু মহিলা অত্যন্ত নিচু মন মানসিকতা, আমাকে হেল্প করতে নারাজ ছিল। তখনই তাসদিদ ভাইয়ের সাথে দেখা, তাকে বললাম, সে সাজেস্ট করলো গেট আপ হিসেবে শাড়ি পরতে। কথাটা শোনার পর আমার অবস্থা কি ছিল তা কেবল আমিই জানি। হয়তো তাসদিদ ভাই বুঝেছিলেন ব্যাপারটা, তাই আমাকে তার বান্ধবীর সাথে কথা বলতে বলেছিলেন। তো ওই আপুর সাথে কথা বলতে তার হলে গিয়েছিলাম। গত রাতটা হলে তার কাছেই ছিলাম। আপু আমাকে পরিয়েছেন, বুঝিয়েছেন, আর এই যে রেডিও করে দিয়েছেন। শাড়ি চুড়ি সব কিছু তারই। অ্যান্ড ফাইনালি আমার ভাইবা বেশ ভালো গেছে। শার্লির কাছে তাসদিদের কথা শুনে অজান্তেই হাসি ফুটল তাথইয়ের ঠোঁটে। রাগের জন্য যে মস্তিষ্ক ওকে এক জিনিস দুবার ভাবার সুযোগ দেয় না, সেই মস্তিষ্ক খুবই অদ্ভুতভাবে ওর মনে মুগ্ধতা সৃষ্টির সুযোগ করে দিতে থাকে। আর চোখে 3 তলার সিঁড়ির দিকে চেয়ে রইল ও। শার্লি শাড়ির কুচিটা ধরে বলল, আচ্ছা তুই ভাইবা শেষ কর, আমি একটু ওই আপুর সাথে দেখা করে আসছি, পাশের বিল্ডিংয়ে। কথাটা কানে যায় না তাথইয়ের। ও যেভাবে সিঁড়ির দিকে তাকিয়ে আছে, শার্লি ওকে খেয়াল না করে পা বাড়ায়। তুল্য দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে। ওর ভাইবা শেষ। সাদা শার্টের সর্ব উপরে 2টো বোতাম খোলা, টাইয়ের গিট বুকের কাছে ঝুলছে। বাঁ হাতে ভাইবার জন্য পরে আসা কালো কোটটা ঝুলানো। বাঁ পায়ের কালো শু এবং এর সামনের দিকে পা ঢোকালেও পুরোপুরি পড়েনি। এক হাতে কোক ধরে রেখে আরেক হাতে মোবাইল ঘাটছেও। বুঝো পাশে গাড়ির ওপর চুপচাপ বসে আছে। ভাবখানা এমন, সে আত্মগ্লানিতে আছে। তার জন্য তুল্যকে দোকানের অহেতুক ক্যাচ ক্যাচ শুনতে হয়েছে। কিন্তু তুল্য সে নিয়ে মাথা ব্যথা নেই, কারণ ও জানে বুঝোকে নিয়ে তাথই বেরিয়েছিল। আর কাপ ভাঙার মহৎ কাজটা তাথই ছাড়া আর কে বা করবে।
জুতোর আওয়াজ শুনে বেখেয়ালিভাবে ফোন থেকে এক পলক সিঁড়িতে তাকালো তুল্য। আবারও ফোনে তাকাতেই ওর মনে হয় দৃষ্টি সরিয়ে অনেক বড় ভুল করে ফেলেছে ও। তুল্য আবারও তাকালো সিঁড়ির দিকে। শাড়ি পরিহিত শার্লিকে সিঁড়ি দিয়ে নামতে দেখে আস্তে ধীরে দেয়াল থেকে সরে সোজা হয়ে দাঁড়িয়ে যায় ও। তুল্যকে তাকাতে দেখে শার্লির গতি কমে আসে, সিঁড়ির রেলিং শক্ত করে চেপে ধরে। একটা শুকনো ঢোক গেল ও। এতক্ষণ সবার চাউনি প্রশংসা ওকে আনন্দ দিয়েছে, কিন্তু এই মুহূর্তে সামনে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকা তুল্য নিষ্পলক চাউনি ওকে এলোমেলো করে দিচ্ছে। ওর মনে হলো তুল্য কিছু বললেই ওর শরীর ছেড়ে দেবে। ওদিকে তুল্য যেন পলক ফেলা ভুলে গেছে। দৃষ্টি সরিয়ে নিজেকে স্বাভাবিক করে শার্লি। নিচে নেমে তুল্যকে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। আকস্মাৎ তুল্য বলে উঠল, শার্লি শোন। হৃদস্পন্দন থামিয়ে দেওয়ার মতো শব্দজোড়া কর্ণগোচর হতেই চোখ খিচে বন্ধ করে নিল শার্লি। তুল্য চুপচাপ ওর সামনে এসে দাঁড়ালো। টের পেল শার্লি স্থির নেই, শশব্যস্তর মতো এদিক ওদিক দেখছেও। তুল্য নিজের বাঁ হাত উঁচু করে সেখানে ঘড়িতে আটকে রাখা ছোট্ট কালো টিপটা হাতে নেয়। আলোর কোল থেকে নামার পর বুজোর লোভে টিপটা লেগেছিল, আর তুল্য ৭-৫ না ভেবে সেটা ঘড়িতে আটকে রেখেছিল। সেই টিপটাই যে এভাবে কাজে দেবে ও ভাবেনি। আলতো করে শার্লির কপালে টিপটা পরিয়ে দিল তুল্য। ওর স্পর্শ পেতে বিস্ফোরিত চোখে তাকালো শার্লি। তুল্য বলল, এবার পারফেক্ট লাগছে। দোতলায় ভাইবা দিয়ে আলো বেরিয়ে আসছিল। বেরোনোর সময় কপালে হাত দিয়ে ও অনুভব করলো ওর টিপটা নেই, ওখানেই পড়েছে ভেবে কিঞ্চিত ঝুঁকে টিপটা ফ্লোরে খুঁজতে লাগলো। শান্ত ঠিক সেই সময় ক্লাসের জন্য করিডর দিয়ে এগোচ্ছিল। আলোকে দেখে দাঁড়িয়ে যায় ও। হেসে বলল, আরে টপার জুনিয়র, ভাইবা কেমন গেল? ছেলেদের সাথে কথা বলে অভ্যস্ত না বলে আলো কিছুটা অপ্রস্তুত হলো। জোরপূর্বক হেসে সালাম দিল ও শান্তকে। ঘাড় নাড়িয়ে জি ভালো বলে টিপ খুঁজতে মনোযোগী হলো। শান্ত ভ্রুকুচকে বলল, কি সমস্যা আলো, কিছু খুঁজতেছ? আমার টিপ। আনমনে এটুকু বলেই আলো থেমে গেল। আরও বেশি অস্বস্তিতে পড়ে গেল এবারে। একটা টিপও এইভাবে ফ্লোরে খুঁজছে। সিনিয়রকে এটা বলার চেয়ে অস্বস্তির আর কী হতে পারে। এবার এই লোক নির্ঘাত ওকে পচাবে। হলো তাই। শান্ত শব্দ করে হেসে দিল ওর কথা শুনে। হাসতে হাসতে বলল, তোমরা মেয়েরা পারো একটা টিপ এভাবে? এটুকুতেই শান্তও থেমে যায়। আলো মাথা নিচু করেছিল। শান্তর হাসি থামাতে দেখে চোখ তুলে তাকায়ও। শান্ত এক দৃষ্টিতে নিচতলায় তাকিয়ে আছে। ওর দৃষ্টি অনুসরণ করে আলো এগিয়ে এসে নিচে তাকায়। সেখানে তুল্য দাঁড়ানো, শার্লির কপাল স্পর্শ করে। মুহূর্তেই চোখ পানিতে ভরে ওঠে আলোর। চারপাশ অন্ধকার হয়ে আসতে থাকে ওর। শান্ত বোধহয় কোনো এক চাপা কষ্ট লুকিয়ে তাচ্ছিল্য হাসল। শার্লি তুল্যর দিকে তাকিয়ে থেকে বলে উঠল, কার কপালের টিপ কার হয়ে যায়, হ্যাঁ? অম্বনেরে ঢুকে তুল্য তাথইকে সিঁড়িতে বসে মোবাইল ঘাঁটতে দেখল। ট্যুরের জন্য আজকেই বেরিয়ে যাচ্ছে ওরা। রাতের ট্রেন, তাই বুজোকে ওর এক বন্ধুর বাসায় রেখে আসতে গিয়েছিল ও। ভাইকে দেখে ভাবান্তর হলো না তাথয়ের। তুল্য সিগারেট ফেলে দিয়ে বলল, ট্যুরে যাবি সেটা ড্যাডকে বলেছিস? বেরোনোর আগে জানিয়ে দেব। জবাব দিয়ে উঠে বসার ভেতরে চলে যায় তাথই। তুল্য হতাশার শ্বাস ফেলে। নিজেকে নিয়ে ওর আফসোস নেই। ওর ধারণা তাথইয়ের এমন হওয়ার কারণ ওই। বোনকে একা ছেড়ে বিদেশে পড়তে যাওয়াটা সত্যি ওর উচিত হয়নি। এই অনুধাবন থেকেই দেশে ফিরেছিল। কিন্তু লাভটা কি হলো? তাথই ওকে ততটাই ঘৃণা করে যতটা ওর মাকে করে। তুল্য হার মেনে নেয়। যাকে ভালোভাবে বললে তেরা কথা বলে, খারাপভাবে বললে তেজ দেখায়, সেই মেয়েকে কি করে ঠিক করবে ও? নিজের রুমে চলে আসে তুল্য। ব্যাগপত্র গুছিয়ে নিয়ে নিচে নেমে দেখে তৈয়ব আলফেজ সোফায় বসে। হয়তো সবেই অফিস থেকে এসেছেন তিনি। তুল্য হাতে ব্যাগ দেখে বললেন, কোথাও যাচ্ছ? ডিপার্টমেন্টাল ট্যুর। জবাবটা তাথই দিয়েছে। তৈয়ব আলফেজ দেখলেন তার মেয়েও তৈরি হয়ে ব্যাগ নিয়ে নিচে নামছে। ভদ্রলোক বাড়তি আর একটা কথাও বললেন না। গম্ভীরভাবে বললেন, এক গাড়িতে যাও দুজন, এক ড্রাইভার স্টেশন থেকে দুজনের গাড়ি পিক করতে পারবে না। বাবার ব্যবহার দেখে কিছুটা অবাক হয় তুল্য। তবে তাথই অবাক হয় না। ও জানে তৈয়ব আলফেজের কাছে ওদের নিয়ে ভালো মন্দ বলার সময় নেই। দুই ভাই বোন বেরোলো স্টেশনের উদ্দেশ্যে।
রাত 10টার দিকে স্টেশন এসে গাড়ি থামলো ওদের। তাথই ব্যাক সিট থেকে নেমে ট্রলি নামাতে চলে গেল। তুল্য ফ্রন্ট সিটে বসেছিল। নামতে গিয়ে এক পলক সামনে তাকালো ও। ওদের গাড়ির বরাবর শার্লি দাঁড়িয়ে। পরীক্ষা ভাইবার পর এই কয়দিনে আর ক্যাম্পাসে যায়নি কেউই, তাই আর দেখাও হয়নি ওদের। শার্লির পরনে সুতির কামিজ, ওর কপালের টিপটাও তুল্যর চোখে পড়ল। শার্লি দুহাত কচলাতে কচলাতে একদম আস্তে করে ঘাড় নেড়ে বুঝালো ঠিক আছে। তুল্যর ঠোঁটের কোণে মৃদু হাসি ফোটে, মাথা ওপর নিচ করে হ্যাঁ বোঝায়ও। এক দফা লজ্জা পেয়ে মাথা নিচু করে নেয় শার্লি। তুল্য হেসে গাড়ি থেকে নামে। ততক্ষণে তাথই ট্রলি নিয়ে এগিয়েছে। শার্লি ওর দিকে এগোলো, উত্তেজনা নিয়ে বলল, ফাইনালি তুই এলি। আমরা ট্যুরে যাচ্ছি তাথই। ট্যুরে? কোনো অপশন ছিল? তাথইয়ের তেরা জবাব শুনে নিমিষেই চুপসে গেল শার্লি। তাথইয়ের যাওয়ার যে বিন্দুমাত্র ইচ্ছে নেই তাও ভালো মতোই জানে। তুল্য নিজের ট্রলি নিয়ে ওদের পাশ কাটাতে কাটাতে বলল, আর কয়েক মিনিট এখানে দাঁড়িয়ে অপশন চেক কর, ট্রেন মিস করে অম্বনির ফিরে একমাত্র অপশন পাবি তখন। পা বাড়ালো তাথই। শার্লি এগোতেই এক ঝাঁক ব্যাচম্যাট জুনিয়র সিনিয়রকে দাঁড়িয়ে থাকতে চোখে পড়ে ওদের। হাজারো উত্তেজনা নিয়ে কক্সবাজার এক্সপ্রেসের সামনে সবাই। মাঝে দাঁড়িয়ে শান্ত কিছু বলছে, সবাই আরও উত্তেজিত হয়ে পড়েছে। আর টিটু ভিডিও করছে। আলো এক কোণে চুপচাপ দাঁড়িয়েছিল। না এসে উপায় ছিল না ওর। কল করে আগের দিন বারণ করায় ওকে অনেক কড়া কথা শুনতে হয়েছে শান্তর এক কথা ছিল, ও না গেলে তুল্য তাথই কেউই যাবে না, আর টপাররা না গেলে বাকিরাও যাবে না, তাই বাধ্য হয়ে এসেছে আলো। একসময় তুল্যকে চোখে পড়ে ওর। লাল টি শার্টের ওপর জিন্সের সোয়েটার, পায়ে লাল কেপস, ট্রলি হাতে এগোচ্ছে সে। আলোর ঠোঁট মৃদু হাসিতে প্রসারিত হওয়ার আগেই চোখ পড়ল পিছনের শার্লির ওপর। পড়বেই না বা কেন? শার্লির পরিবর্তনটা তো চোখে পড়ার মতোই। চাপা কষ্টে হাসলো আলো, মনে মনে বলল, আমার শখের পুরুষের জন্য তোমার সাত শখেরা চিরস্থায়ী হোক শার্লি। তাথই আলোর দিকে এগোলো, বলল, কখন এসেছো? প্রায় 20 মিনিট। তোমাকে সুন্দর দেখাচ্ছে শার্লি। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। তাথইকে জবাব দিয়ে আলো পর মুহূর্তে শার্লির প্রশংসা করতে ভুলল না। শার্লি মৃদু হেসে থ্যাঙ্কস বলল। আলোর সম্পূর্ণ স্বাভাবিক ব্যবহার ছিল। টুকিটাকি কথা বলতে লাগলো ওরা। একটু পরেই ট্রেনে উঠে বসতে ডাক লাগালো শান্ত। চমকে ওঠে 30 জনের মতো ছেলে মেয়ের দিকে তাকালো তাথই। ওর অজান্তেই ওর চোখ জোড়া খুঁজতে শুরু করলো কাউকে। শান্তর কথা মতো জিনিসপত্র সমেত ট্রেনে উঠে বসে প্রত্যেকে। শোভন চেয়ারে একটা পুরো বগি বুক করা হয়েছে ওদের। শার্লির ধাক্কায় হুঁশে ফেরে তাথইয়ের। স্টেশনটায় আরেক দফা চোখ বুলিয়ে উঠে পড়ে ট্রেনে। মাত্র আধা ঘন্টার মাঝে ট্রেনটা দুটো স্টেশন পেরোয়। আর এটুকুতেই বিরক্ত হয়ে উঠল তাথই। আওয়াজ থেকে বাঁচতে ও ইচ্ছে করে পেছনের উইন্ডো সিটে বসেছে। পাশের সিটটায় শার্লি, সামনের জানালার সিটে আলো, পাশে আরেকজন মেয়ে। ট্রেনে ওঠার পর থেকেই সবার মাঝে কলরব পড়ে গেছে। সামনের দিকে গান বাজনা, হই হুল্লোড়, ভিডিও রিলস করা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে সব। এত কলরব অপছন্দের বলে তাথই শুরুতেই কানে হেডফোন গুঁজে দিয়েছিল। কিন্তু এভাবে আর কতক্ষণ? শার্লি উকি ঝুঁকি দিয়ে সামনের সারির সিনিয়র জুনিয়রের গলা ছেড়ে গান গাওয়া দেখছিল। বিরক্তি নিয়ে কান থেকে হেডফোন টেনে খুলে ফেলল তাথই। গায়ে থাকা হুডিটাও খুলে ফেলল। আলো বলল, হুডি খুলছো কেন তাথই? অনেক ঠান্ডা, অসুস্থ হয়ে পড়বে তো। এই আওয়াজের মধ্যে থাকলে পাগল হয়ে যাব। এটুকু বলেই সিট থেকে বেরিয়ে আসলো তাথই। বগের পেছন দিকের দরজায় এগোলো। সেখানে গিয়ে দেখে আফিফ বন্ধ দরজার পাশের দেয়ালে হেলান দিয়ে সিগারেট টানছে। তাথইকে দেখে ও বলল, কিছু বলবি? স্মোকিং শেষ করে সরে দাঁড়া, আমি দরজায় দাঁড়াবো। আফিফ সোজা হয়ে দাঁড়ায়। এগিয়ে এসে তাথইর সামনে দাঁড়ালো। ফু দিয়ে ধোঁয়া ছেড়ে বলল, যদি না সরি? আমার সাফোকেশন হচ্ছে। এটা ট্রেন, তোর বাপের সম্পত্তি না যে তোর কথায় আমার সরে দাঁড়াতে হবে। তাছাড়া ট্রেনে আবার সাফোকেশন কিসের? মুহূর্তের ব্যবধানে নিজেকে দরজায় আটকানো অবস্থায় পেল আফিফ। শ্বাস আটকে দিতে চলা মাফলার টেনে ধরে কোনো মতে ওর গলার মাফলারটা দরজার হাতলে পেঁচিয়ে তাতে ফাঁস সৃষ্টি করেছে তাথই। ওর চেহারা জুড়ে রাগ,
আফিফ কেসে উঠল। জোর খাটাতে যাচ্ছিল, তাথই শক্ত আজে বলল, ঠিক এইরকমই সাফোকেশন হচ্ছে আমার। আফিফ মাফলার টেনে বের হওয়ার চেষ্টা করলো। উল্লাসী আওয়াজ শুনে নমনীয় হলো তাথই। বগের ভিতরে এক পলক দেখে নিয়ে আফিফের মাফলার ছেড়ে দিল ও বলল, পরিস্থিতি তোকে ছাড় দিচ্ছে আফিফ, কিন্তু তুই তার সুযোগ নেওয়ার মতো ভুল করিস না, কারণ গোটা মহাবিশ্ব ছাড় দিলেও না আমি ছাড় দিই না। তাথই আলফেজ ছাড় দিতে জানে না। সেদিন আমায় অপমানের জবাব পাওনা আছে তোর। তাসদিদ ওয়াসিরের দেয়া একটা চর এনাফ ছিল না তোর জন্য। আফিফের তাসদিদের দেওয়া চরটার কথা মনে পড়ে যায়। চরটা যথেষ্ট ছিল কি ছিল না তা কেবল যে খেয়েছে সেই জানে। পুরো একদিন এক রাত কানে শুনতে পায়নি ও। তীক্ষ্ণ চোখে চেয়ে ওখান থেকে চলে আসলো আফিফ। তাতেও একটা ছোট্ট শ্বাস ফেলে ট্রেনের দরজা খুলে দিল। চোখ বন্ধ করে তাতে পিঠ ঠেকিয়ে দাঁড়ালো। হিমশীতল বাতাসে প্রচণ্ড ঠান্ডা অনুভব করলেও এক চুল নড়ল না তাথই। কিছুটা সময় পর ট্রেনের গতি কমে আসে। তাথই বুঝলো সামনে স্টেশন। চোখ মেলে দেখলো বিমানবন্দর স্টেশন। এই বগিতে আর কেউ উঠবে না বলে তাথই দরজা থেকে সরল না। বেখেয়ালি দৃষ্টিতে তাকিয়ে রইল স্টেশনের দিকে। হঠাৎই শান্ত ডাকটা কানে আসে ওর। পরিচিত স্বর শুনতেই হরিণীর মতো চঞ্চল হয়ে ওঠে তাথইয়ের চোখ জোড়া। পিপাসু চাউনিতে প্ল্যাটফর্মের শত মানুষের ভিড়ে কাউকে খুঁজতে থাকেও, কিন্তু কাউকে পায় না। এর মাঝেই ট্রেন ছেড়ে যাওয়ার জন্য হুইসেল দেয়। ভেতর ভেতর অস্থির হয়ে পড়ে তাথই। এক আকাশ অস্থিরতা নিয়ে আরও বেশি করে খুঁজতে থাকে সে আওয়াজধারীকে। ট্রেন ছেড়ে দেয়। তাথই দরজা দিয়ে মুখ বাড়িয়ে বগের সামনের দরজায় তাকালো। টিটু সামনের দরজায় ঝুলছে। শান্ত ওর গায়ের ওপর ভর করে চেঁচালো, তাসদিদ। ওদের দৃষ্টি অনুসরণ করে তাথই তেমনি অস্থির চিত্তে পেছনে ফেরে। ওর চোখে পড়ল ওদের পরের বগের সামনে বসে জুতোর ফিতে বাঁধছে তাসদিদ। পরনে কালো হুডি, কাঁধে ব্যাগ, পাশে একটা ওয়ান টাইম গ্লাসের চা। শান্তর ডাক শুনে একবার মাথা তুলল ও। খুবই ধীর স্থিরভাবে আরে বলে জুতোর ফিতে বাঁধা শেষ করলো। এদিকে ট্রেনের গতির তার সাথে তাথইয়ের উদ্বেগও বাড়ছিল। কিন্তু তাসদিদের অমন নিশ্চিন্ত ভাব দেখে কপাল কুঁচকে আসে ওর। ট্রেন ছাড়তে দেখেও কোন মানুষটা উঠে দৌড়ানোর পরিবর্তে জুতোর ফিতে বাঁধায় মনোযোগ দেয়। শান্ত আবারও চেঁচালো, ভাই তোর জুতার ফিতা আমি বেঁধে দিচ্ছি, আগে টেনে তো ওঠ। তাসদিদ ফিতে বাঁধা শেষ করে চায়ের কাপ হাতে নিল। কথা ছিল সাভার থেকে কমলাপুর না এসে সোজা এই স্টেশন থেকেই উঠবে, কিন্তু তামজিদের যন্ত্রণায় প্রীতিকার নিচ থেকে বেরোতে দেরি হয়েছে ওর। এখন ট্রেনটাও ছেড়ে দিচ্ছে। ওকে চায়ের কাপ ধরতে দেখে তাথই চোখ বড় বড় হয়ে গেল। এ লোক জানে তাকে দৌড়াতে হবে, তারপর সে চায়ের কাপ হাতে দিচ্ছে। সামান্য চায়ের মায়া ত্যাগ করতে পারলো না। তাসদিদ দৌড়াতে দৌড়াতে দেখলো ট্রেনের সামনের দুইটা বগি প্ল্যাটফর্ম ছাড়িয়ে গেছে। উপায়ন্তর না দেখে চেঁচিয়ে বলল, তোরা যা, আমি পেছনের বগিতে। ঠিক সেই সময় ওদের বগির পেছনের দরজায় তাথইকে চোখে পড়ে তাসদিদের। বরাবরের মতো আজ ওর পরনে কুর্তা, কিন্তু সেটা সবুজ রঙের বলে গাড়ির রং না জামার রং তা খেয়াল করতে পারেনি তাসদিদ। এতক্ষণ ভেবেছিল হয়তো পেছনের দরজা খোলা না। তাথইকে পেছনের দরজায় একা দাঁড়াতে দেখে তাসদিদ হাসলো। চায়ের কাপটা ফেলে দিল। ডান হাতের ব্যাগটা কাঁধে ঠেকিয়ে আর একটু বেগ বাড়িয়ে দৌড় লাগালো। চলন্ত ট্রেনের সাথে দৌড়াতে দৌড়াতে বলল, হাত তো দিচ্ছ না, ব্যাগটা ধরো। তাথই প্রতিক্রিয়া দেখানোর আগেই ব্যাগ ওর কোলে ছুঁড়ে মারে তাসদিদ। আকস্মিকতায় ব্যাগটা ক্যাচ ধরার মতো করে দু হাতে চাপটে ধরল তাথই। তাসদিদ কোনো মতে দরজার হাতল ধরে ট্রেনে ওঠে, কিন্তু সমস্যা হয় অন্যত্র। ঝোঁক সামলাতে না পেরে ও অনেকটা কাছে চলে আসে তাথইয়ের। তাথইয়ের পেছনে হাত রেখে দূরত্ব বজায় রাখার চেষ্টা করছিল তাসদিদ, পারেনি। ব্যাগ বুকে আঁকড়ে ধরে তাথই চোখ তুলে তাকিয়ে আছে ওর দিকে। তাসদিদের দৃষ্টিও ওর চোখে স্থির রয় দুদণ্ড। সামনে থেকে টিটুর চেঁচিয়ে বলল, তাসদিদ উঠেছিস? মৃদুস্বরে বলে আস্তে ধীরে তাথইয়ের হাত থেকে ব্যাগটা নিল তাসদিদ। কোনো রকম শীতের জামা কাপড় না পরে দরজায় দাঁড়িয়ে থাকা মেয়েটাকে দেখে নোয়ানো আওয়াজে প্রশ্ন করে বসলো, শীত করছে না? তাথই ওভাবেই তাকিয়ে রইল, জবাব দিল না। আকস্মাৎ নিজের হাতের উল্টো পেট তাথইয়ের উন্মুক্ত গলায় ছোঁয়ালো তাসদিদ। চোখ খিচে বন্ধ করে নিয়ে দেয়ালে আরও লেপ্টে দাঁড়িয়ে গেল তাথই। তাসদিদ সেকেন্ডের ব্যবধানে হাত সরিয়ে নিল। ব্যাগ সমেত বগের সামনের দিকে ছুট লাগিয়ে বলল,
হ্যাপি শীত অ্যান্ড থ্যাংক ইউ মিস গ্রিন ফ্ল্যাগ। তাতই গ্রিন ফ্ল্যাগ শব্দ দুটোকে নিজের সাথে মেলাতে পারল না, কেবল নীরবে দেখলো এক দুরন্ত মানব ওকে থামিয়ে দিয়ে ওর রাগকে জমিয়ে দিয়ে সামনে গিয়ে হইচই বাঁধিয়ে দিয়েছে। তাসদিদ যেতেই ছেলেমেয়ে সবাই মিলে হই হই করে উঠছে। ব্যাগটা টিটুর দিকে ছুঁড়ে মেরে বাকি সবের সাথে তাসদিদ নিজেও চেঁচাচ্ছে, নাচছে। গুটি গুটি পায়ে নিজের সিটের দিকে আসলো তাতই। হুডিটা পরে চুপচাপ বসে পড়ল সিটে। ও টের পেল ওর শরীর প্রচণ্ড রকমভাবে কাঁপছে, শ্বাস প্রশ্বাস গাঢ় হচ্ছে, অথচ কিছুক্ষণ আগেও তো ওর শীত করছিল না। তাহলে হঠাৎ এমন কম্পনের কারণ কি? শীত নাকি শিহরণ, রাগ নাকি রোশানলকে প্রশমিত করতে জানা শীতলতা? চলন্ত ট্রেনের দরজায় তাতয়ের অনেকটা কাছে দাঁড়ানো তাসদিদ। আকস্মাৎ গলায় ছুঁয়েছে ওর। চোখে এমন দৃশ্যপট ভেসে উঠতেই সর্বাঙ্গ ঝাঁকি দিয়ে ঘুম ভেঙে যায় তাতয়ের। চোখ মেলে নিজের অবস্থান আর আশপাশ পরখ করল। মৃদু আলোতে দেখল ট্রেনের সবাই ঘুমাচ্ছে। নড়ে চড়ে বসে পাশের জানালার পর্দাটা একটু সরিয়ে দিল তাতই। জানালার কাছে ঘেমে ওঠার মতো পানিকণা জমেছে। ঘড়িতে দেখল ভোর 5:40। বাইরে তখনও অন্ধকার। আস্তে ধীরে সিট থেকে বেরিয়ে আসে তাতই। ওয়াশরুম থেকে ফেরার পথে ওর চোখে পড়ল সামনের দিকের একটা সিটের একজনের মাথার উপরিভাগ ডানে বামে নড়াচড়া করছে। যখন সবাই ঘুমোচ্ছে, এ সময় না ঘুমিয়ে কেউ জেগে আছে কেন? তাতয়ের অহেতুক আগ্রহ জাগে। কপাল কিঞ্চিত ভাঁজ করে এক পা দুপা করে এগোতে থাকে ও। কাছাকাছি গিয়ে দেখল সিটটায় তাসদিদ বসে, পশ্চিমমুখ হয়ে বসে, হাঁটুতে হাত রেখে চোখ বন্ধ করে সালাম ফেরাচ্ছে সে। তাতই অবিশ্বাসী চোখে চেয়ে রইল ওর দিকে। এত মানুষের ভিড়ে এই একটা মানুষের এত সব দিক কেন ওরই সামনে আসে? কেন নিগ্রহ স্বভাব বদলে শুধুমাত্র তাসদিদ ওয়াসির নামটাই ওর আগ্রহ জুড়ে যাচ্ছে? মুগ্ধতা একটা সাধারণ শব্দ থেকে ওর কাছে অনুভূতিতে রূপান্তরিত হচ্ছে কেন? সালাম শেষ করে চোখ মেলতেই হাতের বামে তাতইকে চোখে পড়ল তাসদিদের। মৃদু হাসলো। ওর হাসিটা দেখে তাতইয়ের ধ্যান ভাঙে, নিজেকে সংযত করে নেয় তৎক্ষণাৎ। তাসদিদ পাশের ঘুমন্ত টিটুকে দেখে নিয়ে ফিসফিসিয়ে বলল, ঘুম আসছে না? তাতই জবাব দিল না। স্তব্ধ পায়ে আবারও নিজের সিটে এসে বসলো। পায়ের জুতা খুলে 2 পা সিটের উপরে তুলল। তারপর 2 হাতে হাঁটু জড়িয়ে বন্ধ করে নিল চোখ। ওর মনে হতে লাগলো ওর ঘুম পাচ্ছে, প্রচণ্ড ঘুম পাচ্ছে। যে ঘুম কারো শীতলতার স্পর্শ এসে ভেঙে দিয়ে গিয়েছিল, কারো কথার আবেশে যেন তার চেয়ে অনেক বেশি উষ্ণতায় ওকে নিয়ে ঘুমের দেশে পাড়ি দিচ্ছে। আলোর ডাকে সকালে ঘুম ভাঙলো তাতয়ের। ফ্রেশ হয়ে এসে মোবাইল চেক করলো ও। রুমন মেসেজ করেছে। শার্লিকে মেসেজগুলো দেখে খুশি হয়ে গেল দুজনে। ওদের সকালবেলার খাবারটা ট্রেনেই দেওয়ার কথা। যেহেতু সবটার দায়িত্বে শান্ত ছিল, ও তাসদিদ, টিটু আর ওদের আরও 2জন বন্ধু মিলিয়ে সবাইকে খাবার সার্ভ করতে লাগলো। শান্ত আর তাসদিদ তাতইদের পেছন দিক থেকে খাবারের প্যাকেটগুলো দিচ্ছিল। তাতইদের সিটে এসে শার্লিকে চোখে পড়ে ওর। তাতই আলোকে প্যাকেট দিয়ে শার্লিকে খাবার দেওয়ার সময় শান্ত হেসে বলল, বা শার্লি, তোমার ড্রেস সেন্স আগের চেয়ে আরও সুন্দর হয়ে গেছে দেখছি। শার্লি কিছুটা অস্বস্তিতে পড়ে প্যাকেটটা হাতে নেয়। আলো নিজের ঠোঁটের জোরালো হাসিটা ঠিক রাখলো। মনে মনে হয়তো বলল, হতেই হতো, শার্লিকে চুজ করা মানুষটাও তো। তাসদিদ শান্তর অপর পাশে ছিল। প্যান্টের পকেটে 2 হাত গুজে সিটের হাতলে ওপর বসে থেকে হেসে বলল, She is looking beautiful. শার্লি মৃদু হেসে বলল, থ্যাংক ইউ তাসদিদ ভাই। শান্ত নিজের হাতের প্যাকেটগুলোর দিকে মলিন হাসলো। পা বাড়ালো সামনে। নিজ দিক তাকিয়ে দেখে হাতের মাঝে থাকা প্যাকেটটা শক্ত করে মুঠো করে নেয় তাতই। মচমচ শব্দ করে ওঠে প্যাকেটটা। তাসদিদ উকি দিয়ে আওয়াজের উৎস দেখল। তারপর চলে গেল শান্তর সাথে। শান্ত তুল্যর কাছে এসে খাবারের প্যাকেটটা বাড়িয়ে ধরল। তুল্য সিটের হাতলে হাত রেখে শক্ত করে হাতল ধরে রেখেছিল। শান্তর দিকে চেয়ে হেসে তবে রাগ নিয়ে বলল, জুনিয়র মেয়েদের ড্রেসিং সেন্স আপনার ভালোই মনে থাকে দেখছি শান্ত ভাই, তবুও আপনার সিজি খারাপ কেন? পড়া মনে থাকে না? সবার সামনে কথাটা শুনে শান্তর হাসিটা গায়েব হয়ে যায়। আত্মসম্মানে আঘাত লাগে, চোখ মুখ শক্ত হয়ে আসে ওর। শার্লির পরিবর্তন প্রাণ রসায়নের যে কারো চোখে পড়ার মতো। তাই তুল্য কথাটা যেভাবে বলেছে সেটা শোনার মতো সহ্য শক্তি ওর নেই।
ঝামেলা করতে উদ্যত হচ্ছিল ও। তাজদিদ পাশেই ছিল। ব্যাপারটা বুঝে উঠতেই ও পাশ থেকে বলে উঠল, ঠিকই বলেছ তুল্য, জুনিয়র ছেলেদের দৈনিক কয়টা সিগারেট খেয়ে টপ করে সেটাও ওর মনে থাকে, শুধু পড়াই মনে থাকে না। বাই দ্য ওয়ে, এনি সাজেশন ফ্রম ইউ? স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই।